বলছি নান্টু ঘোষকে ঠিকঠাক মতো ইন্ট্রোগেট করলে, কাস্টোডিয়াল ইন্ট্রোগেশন করলে তার একটাই নাম আসবে, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি ছিল। আর আজকে এখন নির্মল চোর শুনতে হচ্ছে নয়, এই ডিজে বাজাতে কে বলেছে? এটা অভিষেক ব্যানার্জি বলেছিল। আজকে তাদেরকেই ফিরে যাচ্ছে, এখন দেখতে পাচ্ছে। এখন আমার মনে আবার প্রশ্ন যাচ্ছে, এটা তো নয় যে 25টা সুটকেসে ছোট ভাইয়ের জন্য জিনিসপত্র নিয়ে গেল। ছোট ভাই কি আছে এই দেশে? নাকি আপনি ওই 25টা সুটকেসের ভেতরে ভাইপোর জন্য আগামী 3 বছরের জন্য জামা কাপড়, এখানকার মাছ মাংস খাবার দাবার ড্রাই ফ্রুটস পাঠিয়ে দিচ্ছেন কিনা? আমি মনে করি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে উদ্যোগটা নিয়েছেন এত শর্ট টাইমের ভিতরে, উনি যে কথাটা দিয়েছিলেন 3 জনকে সাথে সাথে 3 জনের ভিতরে 2 জন অ্যারেস্ট হয়ে গেছে। আশা করি আজকে সেই বিখ্যাত সেই দিন 14ই আগস্ট যে রাতে ভ্যান্ডালিজম হয়েছিল, আশা করছি খুব তাড়াতাড়ি বাকি সোমনাথ দে তিনিও অ্যারেস্ট হবে। আমরা তার অপেক্ষায় আছি। ওই যে একটা কথা আছে না, পাপ বাপকেও ছাড়ে না, ব্যাপারটা কিন্তু আজকে তাই। এই যে 3 জন গা ঢাকা দিয়েছিল, 2 জন অলরেডি ধরা পড়ে গেছে, আর একজনের উইকেট খুব শীঘ্রই পড়বে। আর আজকে যে জিনিসটা, এই ডিজে বাজানো, দেখুন ডিজে বাজানো বিজেপি বা বিজেপির উপর মহল থেকে কোথাও থেকে বলেছে তা নয়, এই ডিজে বাজাতে কে বলেছে? এটা অভিষেক ব্যানার্জি বলেছিল। আজকে তাদেরকেই ফিরে যাচ্ছে, এখন দেখতে পাচ্ছে। এনআইএ হেডকোয়ার্টারে, এনআইএর অফিসের বাইরে হচ্ছে যখন শওকত মোল্লাকে নিয়ে যাওয়া হয়েছিল তখন ওই মাছ চোর বলে চালিয়েছিল, আর আজকে এখন নির্মল চোর শুনতে হচ্ছে। এবং শুধু নয়, ডিম আরও কি ছুটছে। দেখুন এগুলোকে আর ডেমোক্রেসিতে সাপোর্ট করি না, ঠিক কথা, কিন্তু এটাও ভাবতে হবে যে মানুষ গত 15 বছর ধরে এই নির্মল ঘোষের অত্যাচারে পুরো অতিষ্ঠ হয়ে পড়েছিল। তো এই যে শুধু নির্মল ঘোষ নয়, যে ধরা পড়েনি সোমনাথ দে কি ছিল? সোমনাথ দে একজন কাউন্সিলর ছিল। সেই কাউন্সিলরকে কি করলো, যে তাকে হচ্ছে চেয়ারম্যান করে দিল শুধুমাত্র এই যে অভয়ের ডেড বডিটা সেই সময় জোর করে তাকে এই দাহ কার্য করে দেওয়ার জন্য। না হলে সোমনাথ দে তো কোনো মতেই তাকে চেয়ারম্যান করতো, প্রমোশন করলো। এই জায়গায় বলবো যে আজকে যেটা হচ্ছে তাতে জনরোষ ঠিকই, এবং সেই জায়গায় আমরা হয়তো আইনের ভাষায় এটা হয়তো ভুল, কিন্তু পাবলিককে আপনি কি করে আটকাবেন? একজন লটারি পেয়েছে, 1 কোটি টাকার লটারি, তাকে ধরে নিয়ে গিয়ে তার থেকে টাকাটা আদায় করে নিয়ে তাকে ইয়ে করছে। এছাড়াও পানিহাটিতে গোটা এই লাস্ট 15 বছর আমি অন্তত যেটুকু জানি, এই নির্মল ঘোষ পুরো একটা সিন্ডিকেট চলতো, এবং যে সিন্ডিকেটের জন্য ওখানকার মানুষ ভীত সন্ত্রস্ত। এবং সেই জায়গায় পানিহাটির কি উন্নতি হয়েছে? তো জলের নিচে থাকতো। আমি যখন যাচ্ছিলাম একদিন সামান্য একটু বৃষ্টি হয়েছে, তখন পুরোপুরি সেই বৃষ্টিতে পানিহাটির জল জমে যাচ্ছিল। দীর্ঘদিন ধরে কোনো কাজ করেনি, যে বাবা ছেলে। এবং আরও একটা কথা আপনাকে বলে দিই, যে আমরা নাম আসছে পানিহাটির নির্মল ঘোষ, সন্দীপ মুখার্জি আর হচ্ছে সোমনাথ দে। তীর্থঙ্কর ঘোষের ভূমিকা কি? ওই দিন যে শ্মশানে যে দাহ কার্য হয়েছিল, সেখানে যে গায়ের জোরে কাজটা করেছিল, সেটা লিড করেছিল কে? তীর্থঙ্কর ঘোষ আর তার বাহিনী। বাবা মাথার উপরে ছিল, কিন্তু তীর্থঙ্কর ঘোষ এবং তার সে বন্ধু বান্ধব গুন্ডা যেগুলো ছিল, সেইগুলো মিলে কিন্তু সেদিন পানিহাটির কন্ট্রোল নিয়েছিল। এবং সেদিন কিন্তু আমাদের অভয়ের মা বাবা বা আমাদের স্টুডেন্ট বা কেউ কোনোরকমভাবে পেরে ওঠেনি তাদের দাদাগিরির জায়গায়। তো আজকে জনরোষটা তৈরি হয়েছে, শুধুমাত্র জনরোষ অভয় কেসে যে হয়েছে তাও নয়, তার আগেও কিন্তু অনেক ক্ষোভ তাদের বিরুদ্ধে ছিল, এবং ওই যে সমস্ত দুর্নীতি তারা করেছে। তো সেই দুর্নীতির এখন জনরোষ হলে সেখান থেকে কিছু করার নেই, হচ্ছে। কারণ এর আগেও অনেক তৃণমূলের লোকজনের উপরে ডিম ছুঁড়েছে, আজকে তাদের ভোগ করতে হচ্ছে। একেবারেই সেই জায়গায় দাঁড়িয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যদি এই নির্মল ঘোষ কিংবা নান্টু ঘোষ যেটাই বলুন না কেন, তাদেরকে যদি মুখোমুখি ভবানী ভবনে বসানো যায়, সিআইডি যদি ডাকে, যোগসূত্র একটা তো রয়েছে, না হলে বিনীত গোয়েলের কি কথা বলছে? একটাই নাম আসবে, শুনুন, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার কিছু নেই। এই নির্মল ঘোষকে বলুন, তার হচ্ছে পুলিশ অফিসার যাদের সাসপেন্ড করেছে, এদের যদি মুখ থেকে নাম জিজ্ঞাসা করা হয় যে আপনারা কেন করেছিলেন, তার একটাই নাম আসবে, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি। এর বাইরে অন্য কোনো নাম নয়। আপনার মনে হয় যে 3 জন পুলিশ অফিসার, আইপিএস অফিসার, একজন সিপি, একজন ডিসি নর্থ, একজন ডিসি সেন্ট্রাল, আর একজন বিধায়ক, তারা হচ্ছে কাজ করেছে উইদাউট অর্ডার অফ মমতা ব্যানার্জি? এটা কোনোদিন হতে পারে? মমতা ব্যানার্জি অর্ডার দিয়েছে, করেছে। দেখুন নির্মল ঘোষ বডি পুড়িয়েছে, কিন্তু এক্সিকিউটেড বাই তার অর্ডার, এই তো সুপিরিয়র অর্ডার ফলো করেছে। সে তখনকার সময়ের মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি। যে রাজ্যে একটা সিংহ শাবকের জন্ম হতে গেলে মমতা ব্যানার্জির অনুপ্রেরণা ছাড়া হয় না, তো সেই রাজ্যে আপনার মনে হয় যে তার অর্ডার ছাড়া কিছু হয়েছে? আমি বলছি নান্টু ঘোষকে ঠিকঠাক মতো ইন্ট্রোগেট করলে, কাস্টোডিয়াল ইন্ট্রোগেশন করলে একটাই নাম আসবে। নান্টু ঘোষের মুখোমুখি বা নির্মল ঘোষের মুখোমুখি কি মমতা বন্দ্যোপাধ্যায়কে বসানো যায় এই রাজ্য
সরকার কি পারবে, এই প্রশ্ন একটা উঠছে। দেখুন, এইটা হচ্ছে যেহেতু কেসটা সিবিআই এর হাতে রয়েছে, সিবিআই তো ম্যাক্সিমাম ইনভেস্টিগেশন করছে, শুধুমাত্র ক্রিমেশনের যে পার্টটা, ঘাটের যে পার্টটা, ওই পার্টটা রাজ্য সরকার তদন্ত করছে। কিন্তু যদি সিবিআই মনে করে যে তাদেরকে কাস্টডিতে নেবে, নিয়ে তখন এটা করতে পারে। কিন্তু মমতা ব্যানার্জি কি বলেছিল, আমি সারা রাত ধরে কন্ট্রোল করেছি, আমি ফোনে কথা বলেছি, কিন্তু আজ পর্যন্ত যেটা সব থেকে এই কেসের লুফলস, মমতা ব্যানার্জির ফোন বা যে সমস্ত উনি যা যা ইউজ করেন সেগুলো ইলেকট্রনিক্স ডিভাইসগুলো আজ পর্যন্ত বাজেয়াপ্ত করেনি। আপনি ওইগুলো বাজেয়াপ্ত করুন। ওই যে 3 জন পুলিশ অফিসার সাসপেন্ড হয়েছে, তাদের যে ফোন, তাদের ইলেকট্রনিক ডিভাইস, এগুলোকে আপনি বাজেয়াপ্ত করুন। নির্মল ঘোষের ফোন, যেগুলো সেই সময় উনি ইউজ করতে, হয়তো এরা তো না, এরা তো ক্রিমিনাল মাইন্ডেড, এরা হয়তো চেঞ্জও করে ফেলতে পারেন, আপনি এইগুলোতে যোগসূত্র পাবেন। এবং ক্লিয়ার ডিরেকশন, দেখুন যাই করুন না কেন, এটা আমাদের রাজ্য পুলিশ করুক আর সিবিআই করুক, পুলিশ বা সিবিআইয়ের ভিতরে একটা কোঅর্ডিনেশন তো থাকে। আগের ক্ষেত্রে অসুবিধা ছিল, আগের রাজ্য সরকারের ক্ষেত্রে যে সমস্যাটা ছিল, যে যেমন আমরা যখন কোর্টে অ্যাপিয়ার করতাম, কোর্টে আমাদের শুধুমাত্র সিবিআইয়ের বিরুদ্ধে কথা বলতে হতো তা তো নয়, মানে সিবিআইয়ের এগেনস্টে কথা বলছিলাম, সীমা পাউচের এগেনস্টে কথা বলছিলাম তা নয়। সেখানে ঝামেলাটা মেন পাকাতো কি, আমাদের হিসাব মতো কি হয়, ডিফ্যাক্টো লয়ার, মানে আমাদের অভয়ের মা বাবার লয়ার আর সিবিআই একসাথে কাজ করবে, সেখানে একটা সমস্যা তৈরি হয়েছিল। কিন্তু সেখানে বাধা দিত কে, কল্যাণ ব্যানার্জি। এই কল্যাণ ব্যানার্জি, যে কল্যাণ ব্যানার্জি এখনো এই বাজারে, তিনি অ্যাডভোকেট জেনারেলকে উদ্দেশ্য করে যে ধরনের কথাবার্তা বলছে, গতকাল চটিচাটা বলা হয়েছে, তারপর তিনি বুটচাটা বলেছেন। বুটচাটা বলেছেন। তো ও কি করতো হিয়ারিং এর সময় দেখেছি, হিয়ারিং এর সময় ওর একটাই উদ্দেশ্য ছিল, আমি বিভিন্ন হিয়ারিং যে কদিন অ্যাপিয়ার করেছে শুধু টাইম কিল করব। কারণ বিচারপতির আমি দেখেছি তীর্থঙ্কর ঘোষের যে বেঞ্চে যখন শুনানিটা হচ্ছেন, তখন উনি কি করতো, কারণ সবসময় 2টোর পরেই রাখা হতো যাতে শুনানিটা বেশি সময় হয় জাজেদের পক্ষ থেকে, ইনি গিয়ে কি করতো, এই কেসের সাথে দূর দূর তার সম্পর্ক নাই এমন কিছু কথাবার্তা বলে শুধু সময় নষ্ট করতো। কিন্তু এখন আমাদের সুবিধা হয়েছে যে রাজ্য সরকার যেহেতু বিজেপির সরকার, সেক্ষেত্রে তাদের দিক থেকে কোনো বাধা নেই, তো তাদের আইনজীবী বাধা দেওয়ার কোনো জায়গা নেই। তো এই জায়গায় এখন মনে করলে তদন্ত আরো এগোবে এবং দোষীরা কেউ ছাড়া পাবে না। কেউ কি ভেবেছিল আবেশ বন্দ্যোপাধ্যায় তদন্তের আওতায় আসবে? আবেশ বন্দ্যোপাধ্যায় কি মুখোমুখি দেখুন, বসানো হবে? মমতা ব্যানার্জি প্রতিদিন প্রায় ফেসবুক লাইভ করছে, আমার তো বসতো হোয়ার ইজ আবেশ ব্যানার্জি। এই যে আমি জানি না, মিডিয়াতে কেউ কেউ বলছে যে 25টা সুটকেস নিয়ে তার বড় ভাইপো অভিষেক ব্যানার্জি 3 মাসের চোখ দেখাতে গেলে এত লাগেজ লাগে, 3 সপ্তাহ। তা এখন আমার মনে আবার প্রশ্ন যাচ্ছে, এটা তো নয় যে 25টা সুটকেসে ছোট ভাইয়ের জন্য জিনিসপত্র নিয়ে গেল, ছোট ভাই কি আছে এই দেশে? কারণ মমতা ব্যানার্জি ফেসবুকে লাইভ করে তো আজ পর্যন্ত তার যে ছোট ভাইপো তাকে তো নিয়ে আসলো না। তার যদি সাহস থাকে, আমি বলছি তার যদি সদিচ্ছা থাকে, সাহস থাকে, মিডিয়ার সামনে আনেনি ভালো কথা, তিনি হয়তো নানা রকম কথা বলতে পারেন, কিন্তু ফেসবুকে তো বসে লাইভ করতে হবে। এই দেখুন আমার সাদের ভাইপো আবেশ ব্যানার্জি, যার বিয়ের জন্য আপনি নর্থ বেঙ্গলে প্রায় 100 জনের উপরে ডাক্তার, নার্সিং স্টাফ, পুরো নর্থ বেঙ্গলকে সার্ভিস ব্লক করে সেই সাদের ভাইপোর জন্য এত কিছু করলেন, তাকে বসে আপনি একটা ফেসবুক লাইভ করতে পারছেন না? কোথায় গেল সে ভাইপো, কোথায়? নাকি আপনি ওই 25টা সুটকেসের ভেতরে ভাইপোর জন্য আগামী 3 বছরের জন্য জামা কাপড়, এখানকার মাছ মাংস খাবার দাবার ড্রাই ফ্রুটস পাঠিয়ে দিচ্ছেন কিনা, সে হয়তো ওই জায়গায় দেখে। আবার কেউ কেউ তো বলছে না এটা নয়, হয়তো ট্রাম্প প্রশাসন চেয়েছেন যে ওই সেবাশ্রয়ের মডেল ওখানে ট্রিটমেন্টের জন্য, সেই জন্য হয়তো সেই মডেলের নকশা, ডায়মন্ড হারবার মডেলের নকশা নিয়ে গেছে। কিন্তু বোঝা খুব মুশকিল এখন তিনি কোথায় আছেন। ভাইপোরা রাতারাতি গায়েব হয়ে যাচ্ছেন সুপ্রিম কোর্টের পারমিশন পেয়ে। আমি জানি না যে এখন সুপ্রিম, সেটা বললে হয়তো কন্টেম্প্ট অফ কোর্ট হবে, কিভাবে হয় আমার জানা নেই। অভয়া কেসে সুপ্রিম কোর্ট, আগের দিন মাননীয় মুখ্যমন্ত্রীও কি বলেছেন যে তৎকালীন বিরোধী দলনেতা যিনি হচ্ছে এই কেসটা সিবিআই দেওয়ার জন্য তিনি পিটিশনার ছিলেন, তার পক্ষ থেকেও কেউ সুপ্রিম কোর্টে যায়নি, অভয়ের বাবা মার পক্ষ থেকেও কেউ কোর্টে যায়নি, আন্দোলনকারী কেউ যায়নি। তাহলে সুপ্রিম কোর্টের হঠাৎ প্রাক্তন বিচারপতি তার কি দরকার বললো যে একদিন বিকালবেলা কেসটাকে তুলে নেওয়ার? এবং তুলে নেওয়ার পরে দেখুন, এই যে আমি কেন এই কেসটার কথা উল্লেখ করছি, যে অভিষেক ব্যানার্জিকে যখন বলা হলো যে হাইকোর্ট থেকে যখন তার বাইরে যাওয়াটা ক্যান্সেল হয়ে গেল, মানে অর্ডারটা দিল না, তখন তিনি সুপ্রিম কোর্টে গেলেন। সুপ্রিম কোর্ট বললো হাইকোর্টকে বলছে 7 দিনের ভিতরে তারা যেন নির্দেশ দেয়। এবং হাইকোর্টের রায়টা কত ভালো ছিল, তিনি বললেন আপনি এসএসকেমে যান, কমিটির সামনে অ্যাপিয়ার করুন, তারপর সেই কেসটা এখানে উনি সন্তুষ্ট হলেন না, এবং উনি বলছে যে আপনি বাইরের অর্ডার দেবেন না ঠিক আছে, কিন্তু আপনি এসএসকেমে যেতে বলবেন না। মানে তার মানে কি কিছু লুকোতে চাইছেন। এইবার সেই শুনানি আবার সুপ্রিম কোর্টে কেন হলো আমি জানি না, সাধারণ মানুষ এই ধরনের সুযোগ পাবেন কিনা আমার জানা নেই। এবং সুপ্রিম কোর্ট আমি জানি আমাদের এইমসের মতো ইনস্টিটিউশন আছে, সেই এইমসে একবার যাওয়ার কথা কিন্তু বললেন না, সরাসরি বাইরে যাওয়ার সুযোগ করে দিলেন। আমার আইডিয়া নেই
এখন হয়তো বলতে পারে যে দিস ইজ এ কন্টেম্পট অফ কোর্ট, অনেক কিছু করার নেই। কারণ আমরা তো দেখেছি অভয়ের ক্ষেত্রে দিনের পর দিন তৎকালীন বিচারপতি, প্রধান বিচারপতি রিটায়ার্ড হয়ে গেল, কিন্তু তিনি কিন্তু এটার ফয়সালা করলেন না। কিন্তু আজকে আমি মনে করি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে উদ্যোগটা নিয়েছেন এত শর্ট টাইমের ভিতরে, উনি যে কথাটা দিয়েছিলেন তিনজনকে সাথে সাথে, তিনজনের ভিতরে দুজন অ্যারেস্ট হয়ে গেছে, আশা করি আজকে সেই বিখ্যাত মানে সেই দিন 14ই আগস্ট যে রাতে ভ্যান্ডালিজম হয়েছিল, আশা করছি খুব তাড়াতাড়ি বাকি সোমনাথ দে তিনিও অ্যারেস্ট হবে, আমরা তার অপেক্ষায় আছি।